দেশে এসেই তারেক রহমান বিরাট ভুল করলেন, ভুল বক্তব্য দিলেন, যে বক্তব্যে আমরা একমত নই এবং আমরা এর প্রতিবাদ জানাতে বাধ্য। নির্বাচন শেষে দেশে ফেরার প্রথম ভাষণ, আর সেখানে প্রতিপক্ষের নাম নয়, উঠে এসেছে মানুষের স্বপ্ন ও অধিকার আদায়ের পরিকল্পনার কথা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আগ মুহূর্তে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর একটি ঐতিহাসিক সংসদীয় ভাষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওতে চলে যাই। দেশে এসেই তারেক রহমান বিরাট ভুল করলেন, ভুল বক্তব্য দিলেন, যে বক্তব্যে আমরা একমত নই এবং আমরা এর প্রতিবাদ জানাতে বাধ্য। দর্শক, আমাদের সবার নৈতিক দায়িত্ব তারেক রহমান যা ঘটিয়েছেন তার প্রতিবাদ জানানো। তারেক রহমান দেশে এসেছেন, এই জন্য বিএনপির সাথে আমরা খুশি। বিশেষ করে ব্যক্তি তারেক রহমান রাজনৈতিক নেতার ঊর্ধ্বে, তার যে ইমোশন, এর প্রতি বরাবরের মতোই আমাদের শ্রদ্ধা। কিন্তু বাংলাদেশের রাজনীতির যে 5 আগস্ট পরবর্তী পরিবর্তন, এই পরিবর্তনের বিরুদ্ধে কার্যত তিনি অবস্থান নিয়েছেন। তিনি এই পরিবর্তনের সাথে একমত নন, তিনি উল্টো পথে হাঁটছেন। জনমনের যে সন্দেহ এবং যেটা অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে সেটা সত্য হচ্ছে কি, জনমনের সন্দেহ এবং আনন্দবাজারের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারেক রহমান ভারতের উপর ভরসা করে এসেছেন, দিল্লির সিগন্যাল এসেছেন। ওই যে আমার আসার সিদ্ধান্ত অবারিত নয়, একক সিদ্ধান্ত নয়, এই সব ব্যারিকেড উঠে গিয়েছে। কি সেটা? ওই যে দিল্লির গ্রিন সিগন্যাল পেয়েছেন, মানে ভারত তারেক রহমানকে সমর্থন দিবে, ক্ষমতা এনে দিবে। এখন তারেক রহমানকে ভারত সমর্থন দেওয়ার অর্থ কি, এটাও আবার জনগণকে বুঝতে হবে। এর অর্থ হচ্ছে 111 যেরকম একটা সূক্ষ্ম কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, ওইভাবে আওয়ামী লীগকে ক্ষমতা এনে দেয়া। এটা হচ্ছে ওই কারচুপি সূক্ষ্ম নির্বাচনের তাৎপর্য। তো দর্শক, তারেক রহমান সেটাই চায়। তারেক রহমান যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে বিরাট কিছু আপত্তিকর জায়গায় এসেছে। যেমন প্রথমে সবচেয়ে আলোচিত বিষয় শরীফ ওসমান হাদির ঘটনাটায় আসি। শরীফ ওসমান হাদির মূল পরিচয় কি, তাকে কেন হত্যা করা হয়েছে, আমরা কিভাবে দেখি, এটা আগে প্রথমে বলি। শরীফ ওসমান হাদির মূল পরিচয় হচ্ছে তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অগ্রসৈনিক। মূলত শরীফ ওসমান হাদির শাহাদাতের পর যত প্রতিক্রিয়া সবকিছু কিন্তু ভারতের বিরুদ্ধে। এবং ভারত বাংলাদেশ সম্পর্কের যে এই 55 বছর ইতিহাসের সবচেয়ে তলানিতে, এমনকি বাংলাদেশ সরকার হুমকি দিয়েছে যে ভারতের সাথে সম্পর্ক সীমিত করবো, ভিসা দেওয়া নিয়ে অনেকাংশে বন্ধ। বাংলাদেশ তার ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে বেশ কয়েক জায়গায়, ভারতও বন্ধ করে দিয়েছে বেশ কয়েক জায়গায়। এবং নজিরবিহীন প্রতিবাদ জানিয়েছে একে অপরকে, হাইকমিশনকে ডেকে তলব করে 10 দিনে 2 বার, যেটা অতীতে কখনো ঘটেনি। একই দিনে বাংলাদেশ ভারতের হাইকমিশনারকে ডাকে, ভারত বাংলাদেশ হাইকমিশনারকে ডাকে। তো এগুলো তাহলে এটার অর্থ কি? এর মানে শরীফ ওসমান হাদি ইজ অল অ্যাবাউট ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলন। শরীফ ওসমান হাদির সুপ্রিমেসি এটা। ওসমান হাদি জুলাইয়ের কোনো সমন্বয়ক ছিলেন না, জুলাই আন্দোলনের একজন সৈনিক ছিলেন, কিন্তু কোনো সমন্বয়ক ছিলেন না। ওসমান হাদি কোনো জনপ্রিয় রাজনৈতিক নেতা নন, তার কোনো বড় রাজনৈতিক দল নেই এবং তার কোনো দলই নেই। ইনকিলাব মঞ্চ এটা কোনো পলিটিক্যাল পার্টি না, ইনকিলাব মঞ্চ এটা একটা কালচারাল অর্গানাইজেশন। তিনি নির্বাচন করতে চেয়েছেন একজন সংস্কৃতি কর্মী হিসাবে, স্বতন্ত্র নির্বাচন করতে চেয়েছেন, ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে চেয়েছেন। তাহলে কি দাঁড়ালো? শরীফ ওসমান হাদির কোনো পলিটিক্যাল আইডেন্টিটি ওই অর্থে নেই। তার আইডেন্টিটি একটাই, বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া। যার ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক 55 বছর ইতিহাসে সবচেয়ে তলানিতে ওসমান হাদি শাহাদাতকে কেন্দ্র করে জনগণ জুলাই ঐক্য থেকে শুরু করে অনেকেই দেখেছেন যে বলেছে যে ভারতের অ্যাম্বাসি ইট খুলে আনবো আমরা। বিভিন্ন জায়গা থেকে দাবি উত্থাপন করা হয়েছে, যদিও এটা বাস্তবসম্মত নয়। এটা ভারত বিরোধিতার একটা প্রতীকী দিক। আমি নিজেও বলেছি যে প্রণয় বর্মাকে গ্রেপ্তার করতে হবে, তারপরে বাংলাদেশে ভারতের যত কূটনীতিক আছে তাদের সবাইকে লাথি দিয়ে বের করে দিতে হবে। তো ওসমান হাদির মূল রেলেভেন্স, মূল সুপ্রিমেসি, মূল পরিচয় তো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নেতা, আইকনিক ফিগার। শাহাদাতের পর এটা আরো জোরালো হয়েছে। আর সেই ওসমান হাদিকে তারেক রহমান বিকৃত করেছে, আমরা নিন্দা জানাই। তারেক রহমান ওসমান হাদিকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এইসব শব্দগুলো উচ্চারণ করেনি। কি বলেছেন? যে ওসমান হাদি গণতন্ত্রের একজন সৈনিক। কিসের গণতন্ত্রের সৈনিক? হ্যাঁ, গণতন্ত্র ওভারঅল আমরা সবাই গণতন্ত্রের সৈনিক, কিন্তু এই পরিচয় তিনি কোথায় পেয়েছেন? ওসমান হাদিকে গণতন্ত্রের একজন সৈনিক হিসেবে পরিচয় করিয়ে দেয়া, এটা ওসমান হাদিকে বিকৃত করা। এবং আসলে যে তারেক রহমান ভারতের কাছে বিক্রি হয়ে এসেছেন, মুসলেকা দিয়ে এসেছেন, তার প্রমাণ। আর যদি এরকম মুসলেকা দেওয়ার ঘটনা না ঘটতো, তাহলে ওসমান হাদিকে তারেক রহমান ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অগ্রসৈনিক হিসেবে চিহ্নিত করতেন, যেটা জামায়াত ইসলামী করেছে, যেটা এনসিপি করছে, যেটা চরমোনাই করছে। তাহলে তারেক রহমানের আসল ভেজাল, জল্পনা কল্পনার অবসান হয়েছে। বুঝতে পারছেন যে ভারতের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। শুধু কি এটা? আপনি টোটাল বক্তব্য ফ্রম দি বিগিনিং টু এন্ড শুনেন। তারেক রহমান হাসিনাকে ধরে এনে ফাঁসি দিবে, বা ফেসিস্ট হাসিনা, স্বৈরাচার আওয়ামী লীগ, এই ফেসিস্টদের রাজনীতি করার কোনো অধিকার থাকবে না, এরকম কোনো কথা বলেছে? মানে যে ফেসিবাদের কারণে তারেক রহমান এতদিন নির্বাসিত ছিলেন, সেই ফেসিবাদের বিরুদ্ধে, গণহত্যাকারী ডাইনি হাসিনার বিরুদ্ধে এবং গণহত্যাকারীদের আশ্রয়দাতা ভারতের বিরুদ্ধে তারেক রহমান কোনো বক্তব্য দিয়েছে?
আছে, দেখাতে পারবেন? দেখান তাহলে। এটা বলেছে, বলে নাই। হাসিনার ফাঁসির রায়ের দিনে কিছু বলে নাই, তারা এখন দেশে এসে। তাহলে এটা দ্বারা স্পষ্ট বোঝা যায় যে তারেক রহমানের মধ্যে ভেজাল আছে, মানে আসলেই ভারতের কাছে মুসলেখা দিয়ে এসেছেন। এরপরে যে জুলাইয়ের কারণে খালেদা জিয়া মোটামুটি চিকিৎসা নিতে পেরেছেন, লন্ডন যেতে পেরেছেন একবার, যে জুলাই বিপ্লবের কারণে তারেক রহমান বাংলাদেশে আসতে পেরেছে, তারেক রহমান বাংলাদেশে আসতে পেরেছে, এটা তো বিএনপি কিংবা তারেক রহমান কোনো অ্যাচিভমেন্ট না। তারা তো আর আসার পরিস্থিতি তৈরি করতে পারেনি। ছাত্র জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে এটা ঘটেছে। তাহলে জুলাই বিপ্লবকে কিভাবে উপস্থাপন করেছে তারেক রহমান একটু দেখেন। এটা একটা আন্দোলন, জুলাই আন্দোলন বলেছে। জুলাই কি বিপ্লব বা মহান কিছু এরকম আলাদা হবে, বা জুলাই নিয়ে তেমন কিছু বলেন, অল্প একটু সময় বলেছেন, তা হচ্ছে জাস্ট একটা আন্দোলন। এর মানে 90-এর আন্দোলন এবং তুলনা করেছেন 90-এর আন্দোলন, 75-এর পর সেই বিপ্লব সংহতি দিবস যেটাকে আমরা পালন করি 7 নভেম্বর, আরো 10টা আন্দোলনের মধ্যে একটা আন্দোলন। তাহলে এটা দ্বারা স্পষ্টত বোঝা যায় যে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি কি। তারেক রহমানের দৃষ্টিভঙ্গি আমাদের জুলাইয়ের পক্ষে না, ভারতের বিরুদ্ধে না, এবং গণকবর ভিজিটে যাবেন এরকম কোনো প্ল্যান আছে তাও নাই। আওয়ামী লীগ বিরুদ্ধে না, ভারপ্রাপ্ত আওয়ামী লীগ, ভারপ্রাপ্ত শেখ হাসিনা, তারেক রহমান, ভারপ্রাপ্ত আওয়ামী লীগ, বিএনপি, এটাই তো আমরা দেখতে পাচ্ছি। তাহলে কেন এই প্রশ্নগুলো অ্যাড্রেস করলেন না তারেক রহমান? এর উত্তর বিএনপি দিতে পারবে, কোশ্চিন কালও দিতে পারবে না। এই জন্যই তারেক রহমানকে জাতি গ্রহণ করবে না। কারণ বাংলাদেশের জনগণ যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে পারবে, জিয়াউর রহমানের মতো, তাকে ভোট দিবে আগামী নির্বাচনে। বাংলাদেশের জনগণ তাকেই বেছে নেবেন যিনি ওসমান হাদির সুপ্রিমেসি সঠিক জায়গায় ধরতে পারবেন। এটা ওসমান হাদির প্রতি জনগণের আবেগ দেখে প্রমাণিত হয়েছে। এরপরে আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ প্ল্যান, এটা বলেছেন, গুড বলেছেন, কিন্তু এটা পিনাকি ভট্টাচার্য চমৎকার ভাবে অ্যাড্রেস করেছেন। আই হ্যাভ এ প্ল্যান, এটা বলা রাজনৈতিক নেতার কাজ না। এটা বলবে আমলারা, তাদের প্ল্যান থাকবে। কিন্তু রাজনৈতিক নেতা জনগণের সাথে আলোচনা করে, জনগণের মতামতকে বাস্তবায়ন করবেন, জনগণ কি চায় ওইটাই, তার আলাদা কোনো প্ল্যান থাকার দরকার নেই। এটা গণতান্ত্রিক বাংলাদেশ, এই জায়গায়ও তারেক রহমানের ঘাটতি আছে। তা আমরা এই জুলাইকে ছোট করা, ওসমান হাদির সঠিক মূল্যায়ন না করা, আর বিএনপির লোকজন ওসমান হাদিকে গালাগালি করে, তাদের বিরুদ্ধে তারেক রহমান কিছু বলবে না। তারেক রহমান ফিরে আসছেন। নির্বাচনের আগেই প্রথম আলো সম্পাদক তারেক রহমানকে তথা বিএনপিকে বিজয়ী ঘোষণা দিয়েছেন এবং এও বলেছেন যে তারেক রহমান আগেই ফিরে আসলে বা দেশে ফিরলে আজকের এই অবস্থাটা হতো না। 21শে আগস্টের গ্রেনেড হামলায় প্রাপ্ত যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পেয়ে, মানি লন্ডারিং মামলা থেকে মুক্তি পেয়ে, 10 ট্রাক অস্ত্র মামলা থেকে মুক্তি পেয়ে, মোট কথা 17 বছর আগে মুচলেকা দিয়ে দেশ ছেড়ে আবার তিনি সকল প্রকার ক্ষমতা নিয়ে দেশে ফিরছেন 25শে ডিসেম্বর। প্রশ্ন উঠছে, এবারও তাকে মুচলেকা দিয়ে ফিরতে হলো কিনা। এর মধ্যে বড় কিছু না ঘটলে তিনি 25 তারিখেই ফিরছেন। আর এজন্য দেশের প্রধান 2 দৈনিক ডেইলি স্টার এবং প্রথম আলোর সম্পাদক দ্রুতই বিএনপি আয়োজিত অনুষ্ঠানে গিয়ে তারেক রহমানকে আগাম স্বাগত জানিয়ে এসেছেন। তিনি এসে যেন আক্রান্ত গণমাধ্যমকে বাঁচান সে দাবিও করে এসেছেন। প্রশ্ন হলো, তারেক রহমানের অতীত রাজনীতির ইতিহাস কি বলে আমাদের? পারবেন তিনি মুক্ত গণমাধ্যম উপহার দিতে? সবচেয়ে বড় কথা হলো, যে ভয়ঙ্কর অনিরাপদ দেশে তিনি ফিরছেন নিজের জীবনের উপর থাকা হুমকি নিয়ে, তিনি কি পারবেন দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করতে? আসুন বোঝার চেষ্টা করি আরো বিষয়টা। আর মাত্র একদিন পর অর্থাৎ 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরবেন। সারা দেশে প্রস্তুতি চলছে। এতদিন যারা তারেক রহমানের কঠোর সমালোচক ছিলেন তারাও এখন গিয়ে নিজেদেরকে তারেক রহমানের সমর্থক প্রমাণে নানা কসরত করছেন। দীর্ঘ 17 বছর পর একজন বড় রাজনৈতিক নেতার দেশে ফেরা স্বাভাবিকভাবেই উত্তেজনা তৈরি করে, কিন্তু এখানে উত্তেজনাটা কেবল রাজনৈতিক নয়, এটি হিংস্র, গুজব নির্ভর এবং অস্বাভাবিক দ্রুততার সঙ্গে রূপ বদলানো এক আবহ তৈরি করেছে। কারণ এতদিন, বিশেষ করে বিগত 17 মাস ধরে তারেক রহমানের নিজস্ব দল ডিফ্যাক্টো ক্ষমতায় থাকার পরও তিনি কেন ফেরেননি সে প্রশ্নের উত্তর নিয়ে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তিনি আসলে নিরাপত্তার জন্য দেশে ফেরেননি। কিন্তু এখনো কি সে পরিস্থিতি বদলেছে, নাকি পরিস্থিতি আরো বিগড়েছে? হাদির গুলিবিদ্ধ হওয়া থেকে শুরু করে তার মৃত্যুর পর সারা দেশে ছড়িয়ে পড়া সহিংসতা, ধর্মীয় উন্মাদনা, মিডিয়া অফিসে আগুন, সংখ্যালঘু হত্যা, এসব কিছু একে অপরের সঙ্গে আলাদা আলাদা ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এগুলো একটি ধারাবাহিকতার অংশ, যে ধারাবাহিকতায় প্রথমে আবেগ উস্কে দেওয়া হয়েছে, তারপর সেই আবেগকে রাজনৈতিক দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আর শেষে সেটিকে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রীয় কাঠামোকে চাপে ফেলতে। এই চাপ শুধু একরকম নয়, বরং তা বহুবিধ চাপ। হাদিকে ঘিরে যে ম্যানুফ্যাকচার্ড হিরোইজম তৈরি করা হয়েছিল সেটি ছিল সন্দেহজনকভাবে দ্রুত এবং সর্বগ্রাসী। গুলিবিদ্ধ হওয়ার কয়েক মিনিটের মাথায় দোষী নির্ধারণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লোগানের ঝড় এবং রাজনৈতিক দলগুলোর অজান্তেই সেই আবেগে গা ভাসিয়ে দেওয়া, এগুলো কোনো স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া নয়, হতে পারে না। এগুলো পরিকল্পিত আবহ তৈরি করার ক্লাসিক প্যাটার্ন। এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে বিএনপিও সেই আবহে ঢুকে পড়েছিল, বুঝে বা না বুঝেও। তারপর দৃশ্যপট বদলে গেল। হঠাৎ করে আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে মিছিল, সাংবাদিকদের দালাল তকমা দেওয়া, নির্বিচারে গ্রেপ্তার, রিমান্ডে পাঠানো, সবকিছু যেন একসঙ্গে বিস্ফোরিত হলো। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধিতা বাংলাদেশে নতুন কিছু নয়, কিন্তু এই যে ভারত বিরোধিতার এত উল্লম্ফন, এমন এক আবেগে যা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি খাওয়ায়,
সীমান্ত পাড়ি দিয়ে অপরাধী পালানো এদেশে নতুন কিছু নয়, কিন্তু প্রতিবারই সেটাকে ভারতীয় ষড়যন্ত্র বানিয়ে তোলার যে তাড়াহুড়া, মানে এবার যেটা আরো ভয়ঙ্কর হলো, তাতে স্পষ্ট হয়ে গিয়েছিল যে হাদি হত্যাকাণ্ডের পেছনে অনেক কারণের মধ্যে তারেক রহমানকে ফিরতে না দেওয়াটাও একটা বড় কারণ হতে পারে। খুনি শনাক্ত হওয়ার পর যে নাটকীয় মোড় নিল পরিস্থিতি, সেটাও প্রশ্নবিদ্ধ। ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় পাওয়া এক ব্যক্তিকে ঘিরে মুহূর্তে লীগ ধর জবাই কর মানসিকতা, আবার একই সাথে বিএনপিকে দায়ী করার বুদ্ধিভিত্তিক কর্ষক, এই দুই বিপরীত প্রবণতা একই সময়ে চলেছে। এখানে আইন, যুক্তি বা প্রক্রিয়া কোনো বালাই ছিল না, ছিল কেবল শত্রু বানানোর প্রতিযোগিতা। এখন তো শোনা যাচ্ছে যে হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নামে মামলাও হতে পারে, আর সেই মামলায় হয়তো তারেক রহমানের নামও জানানো হতে পারে। দেখা যাক। এই প্রেক্ষাপটে হাদির মৃত্যুর পর যা ঘটেছে সেটি আরো ভয়াবহ। ধর্মীয় উন্মাদনা, দেশব্যাপী অগ্নিসংযোগ, হুমকি, ভয়ঙ্কর সহিংসতা আর সংখ্যালঘু হত্যার মতো ঘটনা দেখিয়ে দিয়েছে যে এই আবেগকে নিয়ন্ত্রণ করছে এমন শক্তি যাদের লক্ষ্য শুধু প্রতিশোধ নয়, ক্ষমতা। তারা জানে নির্বাচন আসছে, তারা জানে একটি স্বাভাবিক নির্বাচন হলে তাদের প্রয়োজন ফুরিয়ে যাবে। তাই লাশ দরকার, আতঙ্ক দরকার, অচলাবস্থা দরকার। তার মানে তারেক রহমান ফিরছেন এমন এক সময়ে যখন রাষ্ট্রের ভেতরে প্রতিষ্ঠানগুলো নড়বড়ে আর রাজনীতির মাঠ দখল করেছে রাস্তাঘাটের শক্তি। সরকার তার নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে। ঢাকা মহানগর পুলিশ, সোয়াট টিম, বোম ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড, প্রস্তুতির শেষ নেই। এটি একদিকে স্বস্তির, অন্যদিকে অস্বস্তিরও বার্তা। স্বস্তি এই কারণে যে রাষ্ট্র অন্তত বুঝতে পারছে তারেক রহমান ঝুঁকির মধ্যে আছেন। অস্বস্তি এই কারণে যে একজন রাজনৈতিক নেতাকে দেশে ফিরতেও যদি যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি নিতে হয়, তাহলে বাকিদের নিরাপত্তা কোথায়? এখানে আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। সরকারকে নিরাপত্তা দেওয়ার নামে তারেক রহমানকে একথাই বলতে চাইছেন যে আপনার রাজনীতি এবং আপনার বেঁচে থাকা নির্ভর করছে আমাদের উপর। শুধু তাই নয়, সরকার তো তার জামিন বিষয়েও বেশ খেলা খেলেছিল, আমরা জানতাম। সেই খেলা হঠাৎ বন্ধ হয়েছে বলে মনে করার তো কোনো কারণ নেই, তাই না? আর তারেক রহমানের নিরাপত্তাই যখন প্রশ্নবিদ্ধ, তখন দেশের মিডিয়ার নিরাপত্তা কেমন তা তো আমরা 2024 সালের আগস্ট থেকে দেখে আসছি। প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার অফিসে আগুন দেওয়া, সাংবাদিকরা আটকে পড়া এবং হেনস্থা হওয়া, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো আমাদের স্পষ্ট বলে দিচ্ছে যে কথা বললেই দরকার হলে পুড়িয়ে মারা হবে। এই বাস্তবতায় মতিউর রহমান এবং মাহফুজ আনাম যখন তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে গণতন্ত্র, মিডিয়ার স্বাধীনতা, সহনশীলতার কথা বলেন, তখন সেটি একটি নৈতিক আহ্বান তো বটেই, কিন্তু এক ধরনের আত্মরক্ষার আকুতিও। কারণ মাহফুজ আনাম স্পষ্ট করেই বলছেন যে এখন মত প্রকাশের স্বাধীনতা তো দূরের কথা, জীবনের কোনো নিরাপত্তা নাই, বেঁচে থাকার কোনো নিরাপত্তা নাই। বেঁচে থাকলে সব হবে, আগে তো বাঁচতে হবে। যদিও শেখ হাসিনার আমলে মাহফুজ আনাম কিন্তু মত প্রকাশের স্বাধীনতাই দাবি করেছিলেন, তার মানে তখন বেঁচে থাকাটা সমস্যাময় ছিল না, তাই না? এখন প্রশ্ন হলো, তারেক রহমান কি আদৌ এমন অবস্থানে আছেন যেখানে থেকে তিনি অন্যদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবেন, যখন তার নিরাপত্তায় প্রশ্নবিদ্ধ? তিনি নিজেই তো এই অগ্নিগর্ভ রাজনীতির কেন্দ্রে আছেন। তার নাম জড়িয়ে আছে এমন এক অতীতের সাথে যেটি এখনো এই দেশের রাজনৈতিক স্মৃতিতে তরতাজা, যেখানে তিনি 21শে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে জড়িত এবং সাজাপ্রাপ্ত। তার নাম জড়িত পার্শ্ববর্তী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে, 10 ট্রাক অস্ত্র আমদানির সঙ্গে। তার কথা শোনা যায় দেশের ভেতর প্রতিবেশী রাষ্ট্রের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার জন্য। তার এত সব নেতিবাচক অতীতকে পাশ কাটিয়ে ভবিষ্যতের কোনো ইতিবাচক আশ্বাস দেওয়া তার পক্ষে কি খুব সোজা হবে? আমার মনে হয় না। বিশেষ করে যখন তার চারপাশে যে শক্তিগুলো এখন সক্রিয় আছে, তারা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস তো করেই না। তারা আসলে বাংলাদেশের ধ্বংস চায়। মতিউর রহমান বলেছেন রাজনৈতিক শূন্যতার কথা, সেটি সত্য, কিন্তু এই শূন্যতা পূরণ হবে কি দিয়ে? দায়িত্বশীল রাজনীতি দিয়ে নাকি আরো সংগঠিত উন্মাদনা দিয়ে? মাহফুজ আনাম বলেছেন নতুন মিডিয়া পরিবেশের কথা, সেটিও জরুরি, কিন্তু মিডিয়া টিকে থাকবে কিভাবে যদি প্রতিটি সংকটে তারা প্রথম টার্গেট হয়? তারেক রহমানের নিজের সামনেই এখন বহুমুখী চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। একদিকে নিজের রাজনৈতিক টিকে থাকা, শারীরিক নিরাপত্তা এবং দলের নিয়ন্ত্রণ, অন্যদিকে একটি ন্যূনতম আশ্বাস তৈরি করা যে ক্ষমতায় এলে তিনি এই মব রাজনীতির লাগাম টানবেন। কিন্তু সেই আশ্বাস বিশ্বাসযোগ্য হবে তখনই যখন তিনি স্পষ্টভাবে এই সহিংস শক্তিগুলোর বিরুদ্ধে অবস্থান নেবেন। অর্ধেক কথা, কৌশলী নিরাপত্তা বা পরিস্থিতির সুযোগ নেওয়ার রাজনীতি এখন আর কাজ করবে না। দেখুন, এখন দেশের যে অবস্থা, তাতে সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই দেশে এখন কে কাকে বাঁচাবে? নিজে বাঁচলে বাপের নাম, এই যে প্রচলিত বাংলা প্রবাদ, সেই আলোকে যদি আপনি পরিস্থিতি বিশ্লেষণ করেন, তাহলে এই প্রশ্ন তো তুলতেই হবে যে একজন নেতা কি আগে নিজেকে বাঁচাবেন নাকি সেই রাষ্ট্রীয় কাঠামোকে বাঁচানোর চেষ্টা করবেন, যেটি ভেঙে পড়লে তিনি নিজেও টিকবেন না। মতি মাহফুজরা নিরাপত্তা চাইছেন এমন একজনের কাছে যিনি নিজেই বুলেট প্রুফ গাড়ি ছাড়া চলতে পারবেন না। এটি কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটি পুরো রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি। এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক বিভ্রম হলো এটা ভাবা যে নির্বাচন হলেই আর বিএনপি বা তারেক রহমান ক্ষমতায় এলেই বাংলাদেশে সব ঠিক হয়ে যাবে, বাংলাদেশ নিরাপদ হয়ে যাবে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, বাংলাদেশে সব হবে। যদি এই সহিংস আবেগ, এই লাশ নির্ভর রাজনীতি, এই মব সংস্কৃতি এখনই চ্যালেঞ্জ না করা হয়, তাহলে যেই ক্ষমতায় আসুক সেই হবে পরবর্তী জিম্মি। তারেক রহমানের প্রত্যাবর্তন সেই লড়াইয়ের শুরু হতে পারে, আবার সেটিই হতে পারে আরেকটি হারানোর সুযোগও। কোনটা হবে সেটি নির্ভর করছে তারেক রহমানের নিজের উপর। তিনি নিজে বাঁচার রাজনীতি করবেন না দেশ, রাজনীতি, মিডিয়া বাঁচানোর চেষ্টা করবেন, সেটা তার উপর নির্ভর করবে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।